সবাইকে স্বাগতম, নমস্কার। আজকে এই কার্যক্রমে উপস্থিত ত্রিপুরা সরকারের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি, ডাইরেক্টর সহ श्री संजय पॉल, चेयरमैन भूपेंद्र भूमिक ट्रस्ट, एडिटर दैनिक संवाद और बाकी देखने टोटल पूरी की इलेक्ट्रॉनिक्स मीडिया एवं प्रिंट मीडिया एडिटर বা ওই হাউসের প্রতিনিধিরা রয়েছেন। আমি সবার নাম বলে সময় নষ্ট করতে চাই না, আমরা একে অপরকে চিনি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এই যে পরিস্থিতি, বিপরীত পরিস্থিতিতে আপনারা পারদর্শিতার সঙ্গে আপনাদের কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতা এবং হাউসগুলো যারা কর্ণধার রয়েছেন তার মধ্যে সবকটিতেই যারা কর্ণধারেরা ওনারা সাংবাদিক ম্যাক্সিমাম, যতটা আমি জানি। তো তার সঙ্গে সঙ্গে আপনাদের হাউস থেকে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই কোভিড-19 পরিস্থিতিতে যেইভাবে জনজাগরণের যে মাধ্যমটা, তার মধ্যে আপনারা একটা বড় ভূমিকা পালন করেছেন, এখনো করে যাচ্ছেন, ওই দিনও করবেন। এবং তার সঙ্গে সঙ্গে সাবধানতা। আমি মাঝে মাঝে বলি যে সামনে ক্যামেরাম্যানরা যখন চলে আসে ধাক্কামুখি হয়ে যায়, কিন্তু তারপরও স্পেশালি আমরা কোভিড-19 স্যাম্পল নিয়ে টেস্টিং করেছি, কিন্তু সৌভাগ্যবশত এই পর্যন্ত কোনো পত্রিকার বন্ধু বা সাংবাদিক বন্ধু বা ক্যামেরাম্যান তার শিকার হয়নি। আমি আশা করি আগামী দিনগুলিতেও আমাদের এই পরিবারগুলিতে, হাউসগুলিতে করোনার কোনো সংযুক্তিকরণ হবে না এবং আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন সেগুলো পারদর্শিতার সঙ্গে করবেন। আজকে যেই দুইটি কার্যক্রম, তার মধ্যে একটিতে 249টি জ্যাকেট বিতরণ। তো 249টি জ্যাকেট বিতরণ যেই যে হাউসে দেওয়া হয়েছে, আমি আশা করি আপনাদের পথ চলাতে আর করোনা মোকাবেলা এটা আপনাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। আর সঙ্গে সঙ্গে একটা স্থায়ী সমাধান, যে বহুদিনের ডিমান্ড ছিল যে ইলেকট্রনিক্স মিডিয়া যারা পত্রিকার বন্ধু আছেন বা হাউস আছে, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া আছে। তো বহু প্রতীক্ষার পর আজকে সেটা সাকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি আশা করি যারা অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছেন ওনাদের একটা মানসিক শান্তি হয়েছে যে না, আমরাও অ্যাক্রেডিটেশন কার্ড আজকে ধারণ করতে পেরেছি, যেটা একসময় কাল্পনিক ছিল। তো তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এই কোভিড মোকাবেলার সময় রাজ্য সরকার সামান্য যতটাই করা যেতে পারে ত্রিপুরা বাজেট সম্বন্ধে বা আইসিএ ডিপার্টমেন্ট বাজেট সম্বন্ধে আপনারা অবগত আছেন। এক সময় 2018-19-এ 3.5 কোটি টাকা বাজেট হতো আইসিএ ডিপার্টমেন্টের, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আদার্স, যে সাংবাদিকদের রিলেটেড। আজকের দিনে সরকার সেটা 2018-19 বেশি দূরের কথা না, আজকে যে আমাদের 20-21-এর বাজেট হচ্ছে সেটা 10 কোটি টাকা হচ্ছে। 3.5 কোটি টাকা থেকে 10 কোটি টাকা, প্রায় 3 গুণার কাছে। তো রাজ্যের মধ্যে বিভিন্ন সার্ভিস সেক্টর হোক, এমপ্লয়মেন্ট সেক্টর হোক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, ও সরকারি চাকরি বা জীবনমান উন্নয়ন, এইগুলোর মধ্যে যেমন সরকার কাজ করছে, ভ্যালু এডিশন করছে, ঠিক তেমনি তার মধ্যে রাজ্য সরকার ভ্যালু এডিশন করেছে।
সার্কিট থেকে 10 কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। এই সময় এক সময় লকডাউন ছিল পুরো মাত্রায়, তো আপনাদের পত্র পত্রিকার মাধ্যমে যে নিউজগুলো বেরোতো মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য সরকার একটা ব্যবস্থা করেছে। বিগত 2 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত আমরা প্রায় 10,85,000 টাকা খরচা করে 30 জুন পর্যন্ত 10,85,000 টাকা যে খরচা হয়েছে আইসিআই ডিপার্টমেন্টে, যে আপনাদের পত্রিকাগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আর তাছাড়া ওই সময় কারণ লকডাউনের সময় গাড়ি বন্ধ ছিল, তো সেই কারণে স্বাভাবিক যে দৈনন্দিন গাড়িতে যায়, সে কারণে মিনিমাম একটা কষ্ট দিয়ে পত্রপত্রিকাগুলি ডিস্ট্রিক্ট ওয়াইজ পৌঁছে যেত, ব্লক ওয়াইজ, কিন্তু সেটা ওই সময় সম্ভব ছিল না। এবং প্রেস ক্লাবের তরফ থেকে তার একটা বিরোধন এসেছিল, রাজ্য সরকার সারা দিয়ে সেই ব্যবস্থা শুরু করতে সক্ষম হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 404 জন হকার বন্ধু যারা কি এই পত্রপত্রিকা ছাপানোর বাড়িতে পৌঁছে যাবে। এক সময় তো এমনও হয়েছিল যে হকাররা বাড়ির সামনে চলে গেলে নেই ও আজকে করোনা হয়ে যাবে, ওনার কাছে কাগজ না নেওয়া, কাগজের মাধ্যমে পেপারের মাধ্যমে চলে আসবে করোনা, এই একটা অপবাদ প্রচার করা হয়েছিল। সেগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি এবং 404 জনকে সিএমডিটি ফান্ড থেকে 1,000 টাকা করে দেওয়া এবং চাউলের ব্যবস্থা, ফ্রি রেশনিং এর ব্যবস্থাও রাজ্য সরকার করেছে। আমি কোনোভাবেই বলবো না যে রাজ্য সরকার এই করেছে, অনেক কিছু আছে ফিরিস্তে এখানে। ভোটার রেট বাড়িয়েছে, মানে ভোটার এই হয়েছে, আপনারা সবাই অবগত আছেন, এখানে নতুন কোনো লোক নেই বা এই কথাগুলো প্রথম শুনবে এমনও নয়। আমার আপনাদের সবার প্রতি বিনীত নিবেদন এটাই থাকবে, এই সরকার একটা নতুন সরকার 2018-তে এসছে, নতুন বিচারধারা, নতুন সোচ নিয়ে, টোটালি ডিফারেন্স। অনেকের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, যারা আমার সঙ্গে রাজনীতিতে আছেন তাদেরও বুঝতে অসুবিধা হয়, তার জন্য পত্রাচারও করেন এবং তার উত্তর আমরা দিই এবং আপনাদের সামনে চলে আসছে। 2 বছরের উপর হয়ে গেছে, অনেকে বুঝে গেছেন, অনেকে এখনো বুঝতে নারাজ যে 40 বছর যাবৎ এইভাবে সরকার চলে, এইভাবে বলতে হয়, এখন কোনো বিপ্লব দেবে এভাবে, এখন কোনো এইভাবে চলছে। তার আপনাদের সামনে আমি একটা আজকে উদাহরণ পেশ করব। এই সরকারটা যখন এসছে, আসার আগে খেয়াল আছে আপনাদের, আমরা একটা নারা দিয়েছিলাম চলো পাল্টাই, তো সেটা খুব ফেমাস হয়েছিল, এটা আমার চাইতে আপনারা ভালো জানেন। আমি গ্রামে গঞ্জে যখন যেতাম, তো ছোট ছোট বাচ্চা শিশু আমাকে হাত দিয়ে বলতো, ওই দেখো চলো পাল্টাই যায়, ওই দেখো চলো পাল্টাই যায়। এমনকি জনজাতি অধ্যুষিত এলাকাতে, 18 লংতারাইতে, মুঙ্গিয়াগামীতে, মালবাসাতে, ওখানেও গেলে আমি হেলিকপ্টার থেকে নেমেছি, বলতো ওই দেখো চলো পাল্টাই যায়। আজকের দিনে গৃহমন্ত্রী অমিত ভাই শাহর সঙ্গে হেলিকপ্টারে গিয়ে আমি নেমেছিলাম সোলেন্টার কাছে, সামনের কাছে একটা কার্যক্রম, তো দেখি টিলার মধ্যে কালো কালো চুল দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, বড়, এত ঘন জঙ্গলের মধ্যে কি, তো কাছে গিয়ে একটু কাছে দেখার মধ্যে চুল ছোট ছোট বাচ্চা। অমিত ভাই বলে কি হয়, বলে इसको साथ मेरे फोटो खींचो, তো ওখান থেকেও বলে ও দেখো চলো পাল্টাই, তো গভীর জঙ্গলের মধ্যে আমাকে চিহ্নিত করতো চলো পাল্টাই যায়। আজকে চলো পাল্টাইয়ের সমাপ্তি হয়েছে, পাল্টাই করেছে, কিন্তু আরেকটা জিনিসের উদ্ভব হয়েছে। সেটা কি আমি দেখি যে আমার পত্রিকা বন্ধুরা এটা বলে গেছে, আমিও বলি না, কিন্তু আজকে থেকে আমি স্টার্ট করব। যে এক সময় ত্রিপুরাতে, দিল্লিতে থাকতে শুনতাম ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ। তো স্বর্ণযুগের পরিণতি কি 2018-তে প্রমাণিত হয়েছে। আর কি কি স্বর্ণ পেয়েছি আপনারাও জানেন, যে 13,000 কোটি টাকার উপরে লাইব্রেরিজ, এটাকে স্বর্ণযুগ কোনো মতে বলা যেতে পারে না, যদি কোনো একটা সরকার লাইব্রেরিজ দিয়ে যায়।
আর তারপর নরেন্দ্র ভাই মোদী কি নারা দিয়েছেন, ত্রিপুরাকে হীরা মডেল, হীরা বানিয়ে দিন। অনেক সময় আলোচনা করে কাহা গায়ে হীরা। আমি আজকে আপনাদের বলি, হীরা তো হয়ে গেছে, হীরা প্লাস হয়েছে। এটার মধ্যে তফাৎ পুরনো সোচ আর নতুন সোচ। পুরনো 40 বছরের ঘিসা পিটা এক ট্রাকে রাজনীতি করা আর এক ট্র্যাকে ডেভেলপমেন্টের বিষয়ে সোচা, ওই ট্র্যাক ডেভেলপমেন্টের ট্র্যাক না, প্রমাণিত হয়ে গেছে। নরেন্দ্র মোদী বলেছে 2.5 বছরের আগেই হীরা ত্রিপুরাকে দিয়েছে। कैसे? হীরার H4 হাইওয়েজ ত্রিপুরাতে হাইয়েস্ট ন্যাশনাল হাইওয়েতে যে টাকা এসছে পুরনো সরকার থাকতে হাইয়েস্ট 1200 কোটি টাকা। এর উপরে একসঙ্গে 1200 কোটি টাকার উপরে কোনো কাজের জন্য বারাত আসে, তার মধ্যে প্যাকেজ আছে, কিন্তু একসঙ্গে এক ফাইন্যান্সিয়াল ইয়ারতে 1200 কোটি টাকা হাইয়েস্ট। আজকে ত্রিপুরাতে 2020-তে 2000 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে, 1300 কোটি টাকার কাজ অ্যাকসেপ্ট হয়ে গেছে, 3500 কোটি টাকার উপরে কাজ স্যাংশন হয়েছে। তো মোদীজি বলেছেন হাইওয়েজ দেবো, তো দিয়া না, এর চেয়ে বেশি কি দেবে? পুরো সাবরম টু আসাম পর্যন্ত করিডোর তৈরি হয়ে যাচ্ছে হাইওয়েজ। চিটাগাং বন্দর দিয়ে জাহাজ আসবে। এখন আমাদের কি করতে হবে? আমি ঘোষণা করেছিলাম সোনামুড়া বন্দর, কিন্তু সোনামুড়া বন্দর সম্ভব হয়নি, একটা কারণ রয়েছে। কারণ সোনামুড়া বন্দরে আনতে গেলে আমরা আনবো বারাণসী থেকে ম্যাক্সিমাম ডাইরেক্ট। হলদিয়া থেকে যদি সোনামুড়া বন্দর আনতে যাই তো পয়সা বেশি খরচা হবে দেখেছি। কারণ একবার হলদিয়া থেকে আনবো চিটাগাং, চিটাগাং থেকে আবার জলপথে এখান দিয়ে আনবো, অনেকটা রুট আসতে হবে। তার জন্য আমাদের মেইন রুট হবে আগামী দিনে, যেটা এখন বাংলাদেশের উপর দিয়ে আসতে হলে কি হয়, পার কিলোমিটার বাংলাদেশ পয়সা নেয়, পার কিলোমিটার। তো এখন চিটাগাং থেকে বাই রোডে যখন এই আগরতলা পর্যন্ত আসবে, হিসাব করে দেখুন কত টাকা কষ্ট। আর যখন ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, মাত্র 60 কিলোমিটার বাংলাদেশের মধ্যে পড়বে, বাকিটা ইন্ডিয়া। তো 60 কিলোমিটার হয় বাংলাদেশ পয়সা পাবে, আমাদের কষ্ট কমে যাবে। এখন অনেক পয়সা বেশি করবে, অনেক পয়সা। আপনি চিটাগাং থেকে বাই রোডে আগরতলা পর্যন্ত ডিস্টেন্স একবার হিসাব করে 100 কিলোমিটার। তো আমরা সেই দিশাতে কাজ করছি। বারাণসী থেকে যে জাহাজগুলি আসবে, মানে উত্তর ভারত থেকে, সেইগুলো ডাইরেক্ট বারাণসী থেকে এখানে আসবে, সোনামুড়া পড়বে। আর হলদিয়া থেকে যেগুলো আসবে সেগুলো কোনো ক্রমে এখানে বড় জাহাজ আসার সম্ভাবনা। তো একবার লোড আনলোড করতে হবে, তার জন্য একবার লোড করে যাতে আসতে পারে, তার জন্য ওই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। আর এই ডিসেম্বরের মধ্যে এই ব্রিজ কমপ্লিট হওয়ার পর আপনি আর্থিক করিডোর ত্রিপুরা হয়ে যাবে। জাহাজও চলে গেছে, এতদিনের স্বপ্ন ছিল, কিন্তু এখন জাহাজ চলেছে। আপনারা দেখেছেন যে 21 তারিখে এখানে পৌঁছবে, তো আবার এখানে আইসিবিতে পৌঁছতে এসে সময় লাগে 26 তারিখ, ও পৌঁছবে কিনা জানি না, 27 তারিখ হতে পারে। তাহলে 6 দিন বা 5 দিন শুধু চিটাগাং থেকে আগরতলা পর্যন্ত। অথচ ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হওয়ার পর মাত্র 1.5 বা 2 ঘন্টা পৌঁছে যাবে ত্রিপুরা। তো আমরা কাজ শুরু করে দিয়েছি, টেস্টিং পিরিয়ড সেটা, কিন্তু এটা হচ্ছে আমাদের মেইন রুট হবে ফেনী নদী ব্রিজ, যেটা সেটা হবে। আর এটা আমাদের কাছে 2-3টে এডিশনাল রুট থাকবে। আমি যে বিষয় বলছিলাম, মোদীজি হীরা বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলি, আজ পর্যন্ত ত্রিপুরাতে কোন রাজনৈতিক দলের কোন নেতৃত্ব কোনোদিন এসে কোনো কিছু বলেছে? ভাই আমি ছোট ছিলাম, সন্তোষ মোহন দেব বলেছিল যে এখানে কাগজের মিল খুলে দেবো, খুলে দিয়েছে শিলচর, বন্ধ হয়ে গেছে, কারণ ত্রিপুরার জন্য বন্ধ লাগবে। হয়নি। বহু নেতা বহু কিছু বলে গেছে, হয়নি ত্রিপুরা। মোদী বলেছে হীরা, তো হীরার H হাইওয়েজ প্রমাণিত করেছে। দেন আই ফর হাইওয়েজ, ইন্টারনেট, কোভিড-19 প্রকোপ, ইন্টারনেট গেটওয়ের প্রবলেম, বিএসএনএল পয়সা দিতে পারছে না, 3 বার যাবত সেটা বন্ধ হয়েছে। লেটার লিখেছি, আমি আশা করি আবার চালু হয়ে যাবে।
চিটাগাং দিয়ে যে আমাদের হাই স্পিড ইন্টারনেট আসছে, কোনো মতে বন্ধ করবে না মোদী সরকার। ঘাটাতে গিয়েছিল, তার জন্য তার অপশন আমি দিয়ে দিয়েছি কিভাবে প্রফিটে আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এই সরকার ই ফাইল ব্যবস্থা করেছে 2টি ডিপার্টমেন্টে, এক নেই 2 নর্থ ইস্টের কোন রাজ্যের মধ্যে ই ফাইল নেই, কোন রাজ্যের মধ্যে নেই ই ফাইল, এ রাজ্য করেছে। ই ফাইলের জন্য কিসের দরকার? ইন্টারনেটের দরকার, কানেক্টিভিটির দরকার। শুধু কম্পিউটার করলে হবে না, তার মধ্যে যদি লাইন না থাকে ইন্টারনেট, তো ই ফাইল করতে পারবো না। আর ই ফাইল ওই দিন সেকশন থেকে তৈরি হবে, ওই দিন ফাইলের সেকশনে তৈরি করতে যতটা সময় লাগবে, বাকিটা আর একটা সময় না, ফটাফট সিগনেচার ওই দিন হাফ এন আওয়ার ফাইল দিয়ে আইটি ডিপার্টমেন্টে হয়ে গেছে। ইপিডিএস সিস্টেম, ইন্টারনেটের দরকার, ত্রিপুরাতে 100% হয়েছে। আর তাতে প্রমাণিত করেছি আমরা যে 120 কোটি টাকা বাঁচিয়েছি। তার মধ্যে 1,80,000 মানুষের খাদ্যদ্রব্য সেভিংস করেছি, 62 কোটি টাকা বাঁচিয়েছি। প্লাস যে রেশন শপের ডিলাররা হাত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের কাছে একটা পারমিশন ছিল, সেটাও বন্ধ করে দেওয়াতে প্রতি মাসে 5 কোটি টাকা করে লাভান্বিত হচ্ছে। কারণ এপিএল এর মধ্যে অনেকেই রেশন শপে যায় না, নেয় না, কিন্তু রেশন শপ মালিক সেটা তুলে মার্কেটে বেশি বিক্রি করে দিত, সেটাও বন্ধ করে দিয়েছি। তাতে 60 কোটি টাকা বেঁচেছে, মানে প্রায় 120 কোটি টাকা সেভিংস। কিসের জন্য? নরেন্দ্র মোদীর আইওএস এর জন্য লাগু করেছি আমরা। আর ফর রেলওয়েজে আইওএস হয়েছে, আইওএস বলেছি, আইওএস বললাম, আর ফর রেলওয়েজ। কি করবে আর মোদী? রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, ডেমো ট্রেন 4টি, লোকাল এক্সপ্রেস, একটি মাত্র ট্রেন। আর কত দেবে? কোথায় দেবে? তারপরও 2টি ডাবল ট্র্যাক করার জন্য সেদিন আমি জিএম এর রিপোর্ট চেয়েছি। আগামী বাজেটে হয়তো সেটা হয়ে যাবে। কৈলাসহর, ধর্মনগর, পেচারতল 650 কোটি টাকা বাজেট রয়েছে। আগামী রেলওয়ে বাজেট আসবে, নয়া ট্রেক, নিউ ট্রেক। আরেকটা ধর্মনগর, কুমারঘাট, খোয়াই, আগরতলা, বিলিনাপুর, অল্টারনেটিভ রেলওয়ে ট্র্যাক, মানে ডাবল ট্র্যাক। যখন ডাবল ট্র্যাক হবে তখন গিয়ে রাজধানী এক্সপ্রেস 2 দিন চলতে পারবে, 3 দিন চলতে পারবে। এখন অনেকে বিরোধী দলের কিছু কিছু লোক আছে, বোঝে না, হঠাৎ করে একটা লেটার লিখে দেবে যে রাজধানী এক্সপ্রেস ডেলি করে। ডেলি কোন ট্রেক में চালাবো, কোন ট্র্যাকে চালাবো? এক্সপ্রেস ট্রেন 6টা আসছে, 6টার তো টাইম তো লাগে। তারপরে লোকাল এক্সপ্রেস, তারপর ডেমো ট্রেন আছে, কোন ট্র্যাকে যাবে? আগে ট্র্যাক চাই, দেন হামসফর এক্সপ্রেস 2 দিন বলতে পারবো, রাজধানী 3 দিন বলতে পারবো। এর আগে বলে কোনো লাভ নেই। तो नरेंद्र भाई मोदी ने रेलवे दिए, और लास्ट ए माने एयरवेज। तो कल्पना করেছিল দিল্লি থেকে 2 ঘন্টা 20 মিনিটে ত্রিপুরাতে পৌঁছে যাবে, ফ্লাইটে আসবে, ফুল লোডেড। 18টি ফ্লাইট প্রতিদিন ত্রিপুরার এয়ারপোর্টে, গুয়াহাটির পরে সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট। 18 মানে 18 × 36 বার আসা যাওয়া। তো মোদি বলেছে হীরা দেবে। মেরে পত্রিকা বন্ধু, আজ পর্যন্ত কোন পলিটিশিয়ান ত্রিপুরার আবিষ্কার হওয়ার পর থেকে বলেছে আর করে দিয়েছে, এখনো 2.5 বছর বাকি, এখনো সরকারের 2.5 বছরের চাইতে বাকি রয়েছে বেশি। আপনারা দেখে যান কি হবে ত্রিপুরা। অনেকের আইডিয়া হয়ে গেছে আগে আরো ত্রিপুরাতে কি হতে পারে। হীরা মোদি বলেছে, তো হীরা করে দিয়েছে। আগে চলো পাল্টাই নারা দিয়েছিলাম, মোদি হীরার নারা দিয়েছে, এখন আমি হীরার নারা দেবো। হীরা হয়ে গেছে অলরেডি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় স্বর্ণযুগের কথা বলেছিল, কিন্তু স্বর্ণযুগের এক বুঁদ তক দেখিনি, এক বুঁদ তক, दूर दूर तक।
এখন এই সরকার নতুন ভাষায় নতুন মানসিকতা কথা বলে, তো পুরনো ধারা পুরনো মানসিকতা সেগুলোকে অ্যাকসেপ্ট করার মতো তাদের কাছে ক্যাপাসিটি, তো আবার ব্যাক করে ওদিকে নিয়ে যেতে। কিন্তু ইয়থ জেনারেশন কোনো মতেই পুরনো ধারায় যাবে না। ইয়থ জেনারেশন তো নতুন ধারায় বিশ্বাস করে, নতুন কিছু আবিষ্কার করতে চায়, নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু বলতে চায়, তার মধ্যে কিউরিওসিটি থাকে, তার মধ্যে জানার ইচ্ছা থাকে। জানার ইচ্ছা, নতুন কিছু করা, নতুন কিছু ভাবা, যদি কোনো ব্যক্তি, কোনো প্রধান, কোনো লিডারশিপ, সেটা হচ্ছে দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই। প্রতিদিন কোনো না কোনো নতুন কনসেপ্ট, নতুন দিশা, নতুন মানসিকতা। আর যেই ব্যক্তির মধ্যে নতুনত্বের স্বাদ থাকে, নতুনত্বের প্রতি তার ইন্টারেস্ট থাকে, সেই ব্যক্তি চির যৌবন থাকে। পুরাতনের প্রতি বিশ্বাস, পুরাতন মানসিকতা যাওয়া और एक ट्रके थका व्यक्ति थक जाता है, खींच जाता है, और তারপর তার জীবন সমাপ্ত। বেঁচে থাকে তার মধ্যে জুনুন থাকে, তার মধ্যে কর্মক্ষমতা থাকে, তার মধ্যে কোনো ভাইব্রেশন থাকে না, তার মধ্যে কোনো ভিশন থাকে না, তার মধ্যে কোনো লক্ষ্য থাকে না। বন্ধুরা, এই কথাগুলো আমি তার জন্য বলেছি, আপনাদের ডিবেট করা উচিত। দেখে तो मोदी ने हीरा बोला, विप्लव तब यही बोल, अब बताइए कहाँ पर কি বের করতে পারবেন তার কাছে? ওই জায়গাতে আজকে সরকার শুধু এই জায়গাতে না, মোদির হীরা না শুধু, আপনি যদি প্রাইমারি সেক্টরে যান, প্রাইমারি সেক্টর সবচেয়ে নিচ কে আছে? কিষান। 2,04,000 কৃষক ত্রিপুরার বছরে 6,000 টাকা করে ফ্রি। 2 লাখ কৃষক পরিবার, কেউ কোনোদিন কল্পনা করেছে? কোন পত্রকার বন্ধু, কোন হাউসের সবচেয়ে পুরনো হাউস দৈনিক সংবাদ সঞ্জয় পাল মহোদয়কে আমি বলবো, কোনোদিন কল্পনা করেছে যে কৃষকদেরকে বিনা আন্দোলন কিচ্ছু করতে হবে না, কোনো লাইনে যেতে হবে না? কে পাচ্ছে? হয়তো আমার কাছে ডেটা আছে। আমি একটা পার্টি করি, আমার পার্টিতে 2,04,000 লোক পার্টি করে না লাইনে যায়, তার হিসাব আমি রাখি। এটা ত্রিপুরার নতুন ট্র্যাক, डेवलपमेंट ट्रैक, मोदी डबल इंजिने चला और किसान कृषकদের ইনকাম ডাবলিং করা। हमारा ट्रैक को মোদি বলেছে ডাবলিং করতে হবে, ওই ট্র্যাক। এটা আমার লক্ষ্য না, এটা পুরনো ধারা। 2,04,000 6,000 करके पार या कुछ भी ना करते, किच्छु ना করে কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যখন লাগু করেছি, পুরো দেশব্যাপী প্রধানমন্ত্রী লাগু করেছে, তো তার মধ্যে 20 টাকা প্রিমিয়াম বা 400 টাকা প্রিমিয়াম দিতে হবে। তো আমি দেখলাম যে 400 টাকা প্রিমিয়াম দিয়ে একখানি জমি ধানের ক্ষেতে, আলাদা আলাদা ফসল আলাদা, 400 টাকা একখানি ক্ষেতে ধানের প্রিমিয়াম হয় ফসল বীমা না, और তার বদলে আপনি 10,000 টাকা জমি যদি ক্ষতি হয় 10,000 টাকা পেয়ে যাবে 3 মাসে। তো কিছু কিছু লোক করে সেটা দেখেছি, কিন্তু বড় মাত্রা করে। তখন সরকার সিদ্ধান্ত করেছে যে কিষানই তো আমাদের মূল শক্তি, তো তাদেরকে ইন্স্যুরেন্স কিভাবে করানো যাবে। তখন মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা প্রায় 8 কোটি টাকা খরচা করে 2 হেক্টরের নিচে যে জমিন মাত্র 20 টাকা দেবে, বাকি সরকার দেবে 400 টাকা, 350 টাকার উপর। ত্রিপুরাতে আমরা লাগু করেছি কিষান বীমা, মুখ্যমন্ত্রী কিষান বীমা যোজনা, মুখ্যমন্ত্রী কিষান ফসল বীমা যোজনা। তো তাতে এই খরিফ ফসলে পরশুদিনই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আছে, ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। কারণ তো ওই বিমার মুখ্যমন্ত্রী কিষান ফসল বীমার কারণে ডাইরেক্ট বিমা কোম্পানি থেকে টাকা গেছে, এরা দৌড়ে দৌড়ে গিয়ে কৃষকদেরকে বিমা করিয়ে দিয়েছে, কারণ এরা টাকা পাবে ডাইরেক্ট।
ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পরে দ্বিতীয় স্থানে আছে কর্ণাটকা 30%, আমরা হচ্ছে 80%, আর এরা 30%, বাকি স্টেট তো 4%, 3%, 2% ऐसा। তো আমি সেক্রেটারিকে বলেছি এখন দায়িত্ব যে খরিফের যে এত টাকা 8 কোটি টাকা রাজ্য সরকার খরচা করলো, প্রিমিয়াম তো চলে গেল ইন্স্যুরেন্স কোম্পানিতে, কিন্তু যাদের যাদের ফসল লোকসান হয়েছে তাদেরকে ফটাফট আইডেন্টিফাই করো ডিপার্টমেন্টের মাধ্যমে আর তাদেরকে তুরন্ত ক্লেম করাও। ক্লেম করে যখন 8 কোটি টাকা থেকে বেশি নিতে পারবে তব मैं সাকসেস। না হলে তো আমি 8 কোটি টাকা দিলাম, এটা তো পাবলিকেরই টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি লাভ হয়ে গেল, আমার কিষানরা তো নিতে পারলো না। তো কৃষকদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে জাগরুকতা করুন, বলে কিষান ফসল বীমা করে দিয়েছে, যারই ফসল হাফ খারাপ হলে পেয়ে যায়, 30% খারাপ হলে পেয়ে যায়, এর মধ্যে আছে, তো তুরন্ত ক্লেম করা, ফর্ম ফিল আপ করা। যার যেখানে বিএলডব্লিউ অফিস আছে, যেখানে জনপ্রতিনিধি কোন পত্রিকা বন্ধু বলে আমার দেশ হয়ে যাও ফর্ম ফিল আপ করে দাও, সে তো ক্লেম করলেই সে টাকা পেয়ে যায়। তো ক্লেম করে যখন সমস্ত কৃষকরা এই 8 কোটি টাকার বদলে যখন 18 কোটি টাকা 80 কোটি টাকা আনতে পারবে তখন আমি খুশি হবো যে আমার কিষান জাগ্রত খুশি। নাহলে আমি রাজ্য সরকারের টাকা দেবো, কিষান যদি জাগ্রত না হয় তাহলে তো টাকাটা শিকার হতে পারে। বন্ধুরা, আমি তার জন্য বললাম হীরা মডেল থেকে লাস্ট যে জমিনে থাকে, মাঝখানে আমি একটু বলবো না, বলার দোকানে বলতে বলতে আমি থাকছি। প্লেন থেকে শুরু করলাম, দিল্লি টু আগরতলা ডাইরেক্ট ফ্লাইট থেকে শুরু করে সমাজের অন্তিম যে ব্যক্তি কৃষক, সেই পর্যন্ত ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকার দোনো সরকার মিলে কাজ করেছে। আগামী দিনগুলিতে যেই প্রকল্পগুলো নিয়ে রেখেছি, স্বনির্ভর গাঁও, স্বনির্ভর পরিবার আর যে ছোট দোকানি 1 থেকে 1.5 লাখ, এই দুইটা প্রকল্প যখন ত্রিপুরাতে সাকসেস হয়ে যাবে বাবু, ত্রিপুরাতে কোনো গরিব আর থাকবে, কারণ সবকে টাচ করবে, সবাইকে টাচ করে যাবে। আর মানসিকতা ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা, অপরের উপরে পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসবে। যখন দোকান, এই যে মিডিয়া হাউস আপনারা চালান, আমি বলি আপনারা পরনির্ভরশীল কেন? আপনাদের মানসিকতাটা সবসময় একটু স্বাধীন থাকে। যদি এই মিডিয়া হাউসটা সরকার চালাতে পারতেন, আপনি যদি প্রতি মাসে মাসে সমস্ত বেতনগুলি আমি দিতাম সরকার থেকে, মিডিয়া হাউসে আপনারা মতটা প্রকাশ করতে পারতেন, যত বড় পত্রিকার বলুন না পারতেন? সম্ভবত কেন পারছেন? যে আপনি নিজে উপার্জন করে সেটা তৈরি করেছেন, তার কারণে আপনি আপনার জনতার মত প্রকাশ করার অধিকার। তো আজকে যখন 1.5 লাখ 1 থেকে 1.5 লাখ এই ছোট দোকানি, যাদেরকে আমি ইন্স্যুরেন্স করে দেবো, যাদেরকে লোন দিয়ে দেবো সাবসিডি, যাদেরকে ট্রেড লাইসেন্স করে দেবো, যাদের জিএসটি রেজিস্ট্রেশন করে দেবো, যাদের ইন্স্যুরেন্সের 1 বছরের প্রথম কিস্তি 1000 টাকা করে যারা হবে, মানে 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের 1000 টাকা প্রিমিয়াম হয়, সেই প্রিমিয়ামটাও 4 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার দিয়ে দেবে। তখন সেই ব্যক্তি যখন লোন দিয়ে, সাবসিডি লোন দিয়ে ব্যবসা করবে, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা তৈরি হবে, মানে ত্রিপুরাতে 1.5 লাখ লোকের ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা তৈরি হবে, স্বাভিমানী মানসিকতা তৈরি হবে। আর স্বাভিমানী মানসিকতা হি এক স্বনির্ভর ত্রিপুরা দিতে পারে, স্বনির্ভর রাজ্য দিতে পারে। এই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দেখবেন ত্রিপুরার প্রত্যেকটি ব্যক্তির মধ্যে স্বনির্ভর মানসিকতা और মানসিকতা, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসবে। এটা হচ্ছে নিউ ত্রিপুরার কনসেপ্ট, এটা হচ্ছে মডেল ত্রিপুরার কনসেপ্ট। আমি আশা করি আগামী দিনগুলিতে আপনারা সরকারের এই ধরনের যে কাজগুলো আছে মানুষের সামনে তুলে ধরা, আর সেগুলোর প্রতি পজিটিভিটির সঙ্গে নিজের হাউসকেও আগে নিয়ে যাওয়া। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি সরকারের যারা অফিসার বা আমলা রয়েছেন, যারা পত্রিকা বন্ধু আছেন, সাধারণ মানুষ রয়েছেন, আর নতুন ত্রিপুরা পথ চলা শুরু হয়ে গেছে। দেখুন, ত্রিপুরাকে রোকা আর সম্ভব নয়, কেউ পারবে না।
मैं खुद नहीं रोक सकता, मैं खुद नहीं रोक सकता। उन्हें बोली हमें नीचे रखते रुकते पारी पूरा स्पीड हमें रुकते पारबो चाहिए चाहिए रुकते पारबो। मेरे को खुशी होता है যখন আনারস কুইক পাইনাপল পাঠিয়ে যখন রাষ্ট্রপতিকে ফোন করি तो राष्ट्रपति बोले ये तो हमने ही तो इसका किया था अनावरण मेरे हाथ से, मैंने उस समय पाइनएप्पल लेकर आया था, आपने दिया था। और गवर्नर हाउस राष्ट्रपति भवने আমি লাগিয়েছিলাম, লাগানোর পরে এর মধ্যে আনারস আছে। तो बोला बोले राष्ट्रपति महोदय उस मिट्टी में दिल्ली में बारिश नहीं होता, उसमें नहीं हो सकता। बोले क्या करें उसको? हम बोले अभी जो मैंने आपको अनारस भेजा उसको आप मुट्ठी तोड़िए, तोड़वा के गमला में लगाइए और त्रिपुरा के मिट्टी का जो इक्वेशन है उस इक्वेशन का मिट्टी तैयार करवा लीजिए इन लोगों से और उसी हिसाब से उसको आप इसका इलाज कराइए और इसमें लगा दीजिए। तो उसमें हमारे जैसा टेस्टी नहीं होगा तो पाइनएप्पल जरूर आएगी। आप राष्ट्रपति भवन में पाइनएप्पल देखेंगे। और मेरे को तब खुशी होता है जब देश के राष्ट्रपति बोलता है मैं आज शाम को, हमने बोला जूस निकालना है ना, पूरा जूस निकाल के पूरे परिवार के साथ पीऊंगा। जब देश के प्रधानमंत्री मैं फोन करता हूँ और उनके मैं जब फोन किया उससे पहले हमारे साहब के पास बोला वो तो पहुँच गया, साहब की दीदी। तो हम बोले तो बोले अब दादा हमको भी थोड़ा बहुत भेजिए ना। तो मेरे को खुशी होती है प्रधानमंत्री हाउस से उनके पीएस बोलता है दादा हमको भेजिए ना। हमने बोला वहाँ भेज, बोले यहाँ भेज तो लेके चला जाएगा, हमारे घर में भेज दीजिए। इतना खुशी है। तो बाद में इसके एड्रेस से मैंने उसको घर में भेजा और उसको इतना डिमांड है त्रिपुरा का। आज प्रधानमंत्री हाउस से ऐसे डिमांड आती है, राष्ट्रपति की यहाँ से तारीफ आती है। और राजनाथ सिंह जी को जो मैंने फ़ोन किया तो बोलता है मैं तो सुबह एक पाइनएप्पल खा गया, बड़े टेस्टी है। हमने बोला इसको जूस निकाल के पीजिए आपको मज़ा आएगा। बोले किस टाइम में खाना पड़ता है? किस टाइम में? इसका तो मैंने सुना तुमने पूरा पाइनएप्पल खिलाया, इसमें इम्यूनिटी पूरा में हमला किया, तो हमको किस टाइम में लेना पड़ेगा? हम बोला किसी भी टाइम में ले लीजिए। तो इनके अंदर जो उत्साह है ये काफी त्रिपुरा के लोगों ने सुना। जो भाई त्रिपुरा के पाइनएप्पल का तारीफ राष्ट्रपति कर रहा है, त्रिपुरा के पाइनएप्पल का तारीफ प्रधानमंत्री कर रहा है, त्रिपुरा के पाइनएप्पल के तारीफ परराष्ट्र मंत्री कर रहा है। और अमित भाई जो आदमी इतना कम बोलता है, मैंने जब बोला इसको जूस, बोला मैंने मिल गया, चिंता मत करो मैं जूस ही पीऊंगा। और साथ ही साथ मैंने तुरंत उनको बोला भाई साहब मेरा फाइल गया आपके यहाँ 3 PSR बटालियन करना है तो उसको देना है पावर डिपार्टमेंट में। आपको आरके सिंह ने भेजा वो उसमें आपके सेक्रेटरी नहीं दे रहा, होम सेक्रेटरी। तो बोले काज ही तुम्हारा काम कर देता मेरा क्वीन पाइनएप्पल कितने रुपए का क्वीन पाइनएप्पल इतना ये एक क्वीन पाइनएप्पल ने मेरा 3000 लोगों का रोजगार तैयार कर एक क्वीन पाइनएप्पल। लोग ऐसा सोचते हैं भाई 50 रुपए चला जाएगा इसके तरफ देखता रहता है, मत देखो। इनडायरेक्टली कार्गो थे सेम डे थे और पाइनएप्पल इवे पठानी है पाइनएप्पल फटा सेम डे थे कलेक्शन खेती থেকে সেম ডেতে কার্গোতে পাঠানো और दिल्ली তে পৌঁছেगा। তার মধ্যে টেস্ট বেশি থাকে। পাইনাপল যদি 2 দিন 3 দিন 4 দিন রাখা হয় তো তার মধ্যে স্যাট্রিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকে, তো টেস্ট শেষ হয়ে যায়। আমি তাদেরকে বলেছি, তার জন্য ফোন করেছি, সবাইকে করতে পারিনি কারণ এই 13 জনকে আমি করেছি বলে आप कर दो और तुरंत इसको कीजिए, इसका मजा ही अलग है। तो मैं आशा करता हूँ जीवन में नहीं भूलेंगे। और हमको बाद में एक मंत्री ने बोला जो पार्लियामेंट सेशन आसছে तो पार्लियामेंट लाइब्रेरी তে त्रिपुरा पाइनएप्पल फेस्टिवल करेंगे। हम लोग करिए, स्वागत है, करिए आप पाइनएप्पल फेस्टिवल। बोले हर साल करेंगे, तो करो, मैं तो वही चाहता हूँ। तो आज के সেই জায়গাতে চলে গেছে। আর করার পরে তারপরে কোনো বন্ধু এসে বলছে আমাকে বলে আপনি যে পাইনএপ্পল যা শুরু করছেন বা যে আনারস দিয়ে আছে এইসব করতেছেন বিভিন্ন জায়গাতে পাঠাইতেছেন, এটা কি আপনি মহারাজের বিদ্যুৎ সম্মান থেকে সিন্নারি করতেছেন? আমি আপনাদের সামনে বলি আমি মহারাজার বিদ্যুৎ সম্মানিত পাইনএপ্পল পাঠাতেন, আমি যেটা করিনি বা আমাকে তো বলেনি, আপনি আপ করেছি, কিন্তু আপনি আপ মহারাজের বিদ্যুৎ সম্মানিত রাস্তাতে চলে গেছে।
জনজাতি যে প্রধানদের সঙ্গে মেলামেশা, সেটাও আপনি আপনি করেছি, কিন্তু মহারাজার সঙ্গে মিলে গেছে। আমি বলি, মহারাজার অসমাপ্ত কাজ, মহারাজার বিদ্যুৎ সঙ্গে অসমাপ্ত কাজ করার জন্য নরেন্দ্র মোদী যেই মানসিকতা নিয়ে ত্রিপুরাতে কাজ শুরু করেছেন, আমরাও যেই মানসিকতা নিয়ে কাজ শুরু করেছি, উনি যেই স্পিডে কাজ শুরু করেছিলেন, কম বয়সে চলে গেছে, কিন্তু ওনার বাকি কাজগুলো নিশ্চিত এই সরকার সম্পূর্ণ করে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।